Hello everyone, this is Shamu Subramanian Karmakar and you are watching my channel that is Reversion Guidelines. And this is going to be the second video on the topic of rotational mechanics. এবং in this topic we are going to highlight on the topic of center of gravity অর্থাৎ ভার কেন্দ্র নিয়ে এই পার্টিকুলার টপিকে আমরা পড়াশোনা করব। So here is start. ওয়েল, কিছু বোঝাবার আগে আমি ফার্স্টে একটা ইররেগুলার শেপড অবজেক্ট ভাবছি। এই ইররেগুলার শেপড অবজেক্টটার মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন পয়েন্টস আছে, কিন্তু আমার পক্ষে প্রতিটা পয়েন্টকে তো বোঝা উপায় নেই। তো আমি মোট চারটে ডিফারেন্ট পয়েন্ট অবজেক্টসকে ভাবছি, যাদের কনসেপ্টে আমি ধরে নিচ্ছি এন্টার সিস্টেম ইজ গোয়িং টু বি ফর্ম। সো M1 M2 অ্যান্ড M3 M4 এই চারটে পয়েন্টকে ভাবছি। এবার এই সিস্টেমটাকে যদি একটা সার্টেন পয়েন্টের ভিত্তিতে স্টেবিলাইজড হতে হয়, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমি এখানে একটা পিন রাখছি। এই পিনটাকে অ্যাকচুয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা বলছি ফালক্রাম বা আলম্ব বিন্দু। এবং এই পয়েন্টের রেসপেক্টিভে নাকি আমি এই এন্টার সিস্টেমটাকে স্টেবল কন্ডিশনে রাখতে পারবো। কিন্তু মজার কথা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের একটা ওয়েট থাকে। তাহলে M1 অবজেক্টের একটা ওয়েট আছে, M2 অবজেক্টের একটা ওয়েট আছে, এবং এই ওয়েটগুলো কত করে? না, M1g অ্যান্ড M2g রেসপেক্টিভলি। ঠিক একইভাবে M3 অবজেক্টের একটা ওয়েট আছে এবং M4 অবজেক্টের একটা ওয়েট আছে। এবং এই যে পয়েন্ট মাসগুলোর জন্য যে ওয়েটগুলো কাজ করছে, দ্যাট উইল বি M3g অ্যান্ড M4g। এখন এই পার্টিকুলার পয়েন্টটাকে যদি আমরা দেখি, যে পার্টিকুলার পয়েন্টে আমি ফালক্রামটাকে প্লেস করেছি, তাহলে সেই পয়েন্টের রাইট সাইডে কিছু পয়েন্ট অবজেক্টস আছে এবং লেফট সাইডে কিছু পয়েন্ট অবজেক্টস আছে। আমি যদি ধরে নিই যে রাইট সাইডে থাকা পয়েন্ট অবজেক্টস গুলো M1 এবং M2, এবং যাদের ডিস্টেন্স হচ্ছে R1 ও R2, এরা প্রত্যেকে কি চাইছে? এই গোটা সিস্টেমটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে ফেলে দিতে, অর্থাৎ ঘড়ির কাঁটার ডিরেকশনে রোটেট করতে চাইছে। তাহলে এরা চাইছে ক্লকওয়াইজ ডিরেকশনাল রোটেশন। কিন্তু যদি এরা রোটেট করতে থাকে, তাহলে কি হবে? সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। কিন্তু আমি বলেছি যে এই ফালক্রামের উপর এন্টার সিস্টেমটাকে স্টেবিলাইজ করা যাচ্ছে। কেন করা যাচ্ছে? কারণ এই ফালক্রামটার লেফট সাইডেও কিছু অবজেক্টস আছে, যারা নাকি এই সিস্টেমটাকে স্টেবিলাইজ করতে পারছে। ঠিক একই কথা আমি বলছি, তাহলে আমার কাছে যে M3 বলে অবজেক্টটা আছে, সেটা নিশ্চিতভাবে আমার পয়েন্ট থেকে R3 ডিস্টেন্সে আছে, এবং M4 বলে যে পয়েন্ট অবজেক্টটা আছে, সেটা আমার ফালক্রাম পয়েন্ট থেকে R4 ডিস্টেন্সে আছে। তাহলে এরা চাইছে কি? এরা চাইছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে। এবং এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে চাওয়াটা ক্লকওয়াইজ রোটেশন করবার ঠিক উল্টো দিকে। অর্থাৎ এই কারণে this entire system remains at stable equilibrium। আপাতভাবে সেন্টার অফ গ্র্যাভিটিকে ডিফাইন করতে গেলে আমরা যেটা বলবো, দ্যাট ইজ দিস ইজ দ্য স্পেসিফিক পয়েন্ট, যে পার্টিকুলার পয়েন্ট থেকে কি হচ্ছে, এন্টায়ার ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ কনসিডার্ড টু বি কনসেন্ট্রেটেড অর রিগার্ডলেস ইটস ওরিয়েন্টেশন। বেসিক্যালি এটা কি আকার বা কিভাবে রাখা হয়েছে তার উপর ডিপেন্ড করা হচ্ছে না, এটা নাকি ইউনিকনেস অফ দি অবজেক্ট। অর্থাৎ এমন একটা পার্টিকুলার পয়েন্ট যেখান থেকে কি হচ্ছে, একটি সংস্থার সকল ভার বা ওজন ক্রিয়া করছে, এবং সেটা বস্তু কিভাবে রাখা হচ্ছে তার উপর এটা নির্ভর করছে না। অর্থাৎ দিস ইজ ইউনিকনেস, বা অবশ্যই একটা অদ্বিতীয়তা। কিন্তু সমস্যা হচ্ছে এত ইজিলি পুরো জিনিসটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের কাছে এখানে একটা নতুন ধরনের কনসেপ্ট ডেভেলপ হবে। এক্ষেত্রে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্রকে আরেকটু কঠিনভাবে বুঝবো। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা ডেফিনেটলি বলবো যে এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট ফ্রম হোয়ার দি algebraic sum of the moment of weights zero। অর্থাৎ আমরা এক্ষেত্রে একটা খুব কঠিন কনসেপ্ট বুঝছি সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র বুঝতে গেলে। যে কথার মানে হচ্ছে যে ভারকেন্দ্র হলো এমন একটা বিন্দু, যে বিন্দুর সাপেক্ষে কোনো একটি সংস্থায় উপস্থিত প্রতিটি বিন্দু ভরের ওজনের জন্য সৃষ্ট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য।
আমি আবারও বললাম, ওজনের জন্য সৃষ্ট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি সবসময় শূন্য। এই পার্টিকুলার কনসেপ্টটা থেকেই অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটি ডেভেলপ করে। পরবর্তীকালে আমরা যখন নিউমেরিক্যাল পড়বো, আমরা আস্তে আস্তে পুরো জিনিসটাকে ক্লিয়ার করবো। একটা সিসর দৈর্ঘ্য নাকি 4 মিটার, এবং এর ঠিক মাঝে আছে একটা আলম্ব বিন্দু। এক প্রান্তে 40 কেজি ভরের একটা বাচ্চা বসে আছে, এবং আমাকে বের করতে হবে আলম্ব বিন্দুর অপর প্রান্তে কত দূরে 80 কেজি ভরের পিতা বসলে সিস অনুভূমিক থাকবে। সো ফার্স্ট থিং, আগে সিস কি সেটা আমরা একটু দেখি। বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সিস, এবং আমাকে বলে দেওয়া হয়েছে এই সিসটার এন্টায়ার লেন্থ বলে দিয়েছে। তো এন্টায়ার লেন্থ হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের এন্টায়ার লেন্থ হচ্ছে 4 মিটার। কিন্তু আমার ইম্পর্টেন্স ওখানে নয়, এর যে মিডলে যেটা আছে এটাই হচ্ছে আমার কাছে ফালক্রাম। এই ফালক্রাম থেকে তাহলে যে কোনো একটা এন্ডে বসে থাকা, আমি যদি ধরে নিই যে এখানে আমার বাচ্চাটা বসে আছে, তাহলে বাচ্চাটার মোট ডিস্টেন্স কত হবে? বাচ্চাটার ডিস্টেন্স হবে 2 মিটার। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ বাচ্চাটার ডিস্টেন্স যদি 2 মিটার হয় এবং তার মাস যদি 40 কেজি হয়, তাহলে ডেফিনেটলি এর নিচের দিকে যে ওয়েট দিচ্ছে দ্যাট ইজ 400 নিউটন। এই 400 নিউটনের জন্য কি হবে? সিস্টেমটা এই দিকে টিল্ট হয়ে যাবে। অর্থাৎ এই দিকে যে টিল্ট হয়ে যাবে, অর্থাৎ গোটা সিসটা এই দিকে বেঁকে যেতে থাকবে, এবং এই দিকে বেঁকে গেলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভাগবে। সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যে টর্ক তৈরি হবে, এই টর্ক কথার মানে হবে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো আমি এক্ষেত্রে কি পাচ্ছি? আমি এখানে ফোর্স হিসেবে পাচ্ছি বাচ্চাটার ওয়েট, দ্যাট ইজ 400 নিউটন, ইনটু ডিস্টেন্সটা কত, যে পার্টিকুলার পয়েন্ট থেকে রোটেট করতে পারছে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে 400 ইনটু 2 নিউটন অফ মিটার। কিন্তু এটাকে স্টেবিলাইজ করবার জন্য তার বাপি আছে, তার বাপির মাস নাকি অনেকটা বেশি, দ্যাট ইজ 80 কেজি। তাহলে 80 কেজির বাপি আমি ধরে নিচ্ছি যে একটু আগে এসে বসেছে, অর্থাৎ কমপ্লিটলি ভাড়ে বসেনি। কারণ লোকটার ওয়েট যেহেতু বেশি, তাই লোকটা এইদিকে বেশি পরিমাণ ফোর্স দিতে পারবে। এবং সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ফালক্রাম থেকে লোকটার ডিস্টেন্স হচ্ছে x মিটার। তাহলে লোকটা কি করবে? এন্টার সিস্টেমটাকে এই দিকে ঘুরিয়ে দিতে চাইবে, এটা ক্লকওয়াইজ দিকে ঘোরাবে। তাহলে আমি যদি বলি ক্লকওয়াইজ টর্ক, that is nothing but again force into perpendicular distance. এখন এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বারবার করে আমি বলছি, দিস মাস্ট বি মেজার্ড ফ্রম দি পয়েন্ট অফ রোটেশন। এক্ষেত্রে পয়েন্ট অফ রোটেশন কোনটা? দ্যাট ইজ ডেফিনেটলি আমার যেখানে ফালক্রামটা আছে তার থেকে ডিস্টেন্সটা। তাহলে এক্ষেত্রে 800 ইন্টু x নিউটন অফ মিটার হবে। তাহলে ইকুইলিব্রিয়ামে কি হবে? যে ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটা অবশ্যই সমান হবে। তাহলে ক্লকওয়াইজ টর্ক কত? 800 ইন্টু x, আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কত? দ্যাট ইজ 400 ইন্টু 2। সো at the end of entire calculation, x equal to কত হচ্ছে? 1 মিটার। তার মানে বাবাকে কোথায় বসতে হবে? ফালক্রাম থেকে উল্টো দিকে 1 মিটার ডিস্টেন্সে। সো এক্স ইকুয়াল টু 1 মিটার, মানে ফালক্রাম থেকে 1 মিটার ডিস্টেন্সে বসতে হবে, যেটা কিনা বাচ্চাটা যেদিকে বসে আছে তার ঠিক উল্টো দিকে। আমি সবার ফার্স্টে যেটা বোঝানোর চেষ্টা করছি, এখানে আমার কাছে একটা ডোর আছে। এই ডোরটাকে আমি মেনলি ক্লোজ করতে চাইছি। ডোরটাকে ক্লোজ করতে গেলে ডেফিনেটলি আমাকে একটু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো ফোর্সই আমি অ্যাপ্লাই করব। ধরা যাক আমি ফার্স্টে ফোর্সটা একদম ডোরের ধার থেকে অ্যাপ্লাই করলাম এর উপরে। তো ডোরের ধার থেকে অ্যাপ্লাই করলে ডোরটা আস্তে আস্তে ডেফিনেটলি ক্লোজ হবে। ধরা যাক এখানে F1 ফোর্স দিলাম। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করলাম? এই ফোর্সটা একটু এগিয়ে এসে দিলাম, অর্থাৎ এবার ধার থেকে না দিয়ে আমি ফোর্সটা ওয়ালের কাছ থেকে গিয়ে দিলাম, অর্থাৎ ডোরের যে পার্টিকুলার অ্যাক্সিসকে সেন্টার করে রোটেট করছে সেই অ্যাক্সিসের খুব কাছাকাছি একটা পয়েন্টে গিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করলাম। সো ডেফিনেটলি যেটাতে আমি ডট লাইন দেখালাম, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, বা যে অক্ষকে কেন্দ্র করে দরজাটি ঘোরে।
এবার যদি আমি এখানে অ্যাপ্লাই করি ফোর্স F2, তাহলেও দরজাটা কিন্তু বন্ধ হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই পার্টিকুলার কেস করতে গেলে আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করব যে F2 মাস্ট বি গ্রেটার দ্যান F1। অর্থাৎ একই কাজ আমি করছি, দুক্ষেত্রেই দরজাটাকে আমি বন্ধ করছি, কিন্তু যদি আমি ফোর্সটা দরজার বাইরের দিকে অ্যাপ্লাই করি, অর্থাৎ রোটেশনাল অ্যাক্সিস থেকে দূরের দিকে অ্যাপ্লাই করি, তাহলে ডেফিনেটলি সেই ফোর্সটা অনেক কম হবে। কিন্তু যত রোটেশনাল অ্যাক্সিসের দিকে আমি ফোর্সটা দিতে থাকবো, তত কি হবে, আমার কাছে এই ফোর্সের ভ্যালু প্রচন্ড পরিমাণে বাড়তে থাকবে। এই পার্টিকুলার কনসেপ্ট থেকে প্রথমবারের জন্য ডেভেলপ করে যে কনসেপ্টটা, তার নাম হচ্ছে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স। অর্থাৎ দুটো সেম কথা, জাস্ট আমরা দুটো ভাবে বুঝবো। ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে এই টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, দিস নাথিং বাট অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। অর্থাৎ এটা কি হিসেবে কাজ করছে, এটা রোটেশনাল কোনো কনসেপ্টের ক্ষেত্রে তবেই কাজ করবে। এবং আমি যদি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে টর্ক দিস মাস্ট বি আর ক্রস এফ, where r is the perpendicular distance from the rotational axis। অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। আর এফটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ যত পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। আর এতদিনে আমরা এটুকু জিনিস বুঝতে পেরেছি, যেহেতু টাউ পাচ্ছি আর ক্রস এফ করে, তার মানে ডেফিনেটলি টাউ বা অ্যাক্সিয়াল ভেক্টর ইজ পারপেন্ডিকুলার ওভার দ্যাট ডিস্টেন্স, দ্যাট ইজ আর, অ্যান্ড টাউ ইজ অলসো পারপেন্ডিকুলার ওভার দ্য অ্যাপ্লাইড ফোর্স, দ্যাট ইজ এফ। অর্থাৎ এই দুটো স্টেটমেন্টকে একই সাথে সত্যি হতে হবে এই টর্ক বা মোমেন্ট অফ ফোর্সের কনসেপ্ট জানতে গেলে। কোনো একটি সংস্থার উপর প্রযুক্ত টর্ক বা বলের ভ্রামক বের করতে গেলে উক্ত সংস্থার উপর প্রযুক্ত বল এবং নির্দিষ্ট যে অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে সংস্থাটি ঘুরছে, তার থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্বের গুণফলের ফলে যে ভেক্টরের সৃষ্টি হয় বা যে অক্ষীয় ভেক্টরের সৃষ্টি হয়, তাকে বলা হয় বলের ভ্রামক বা টর্ক। This torque is calculated by the product of the applied force and the perpendicular distance from the axis of rotation or the point of rotation। এখন এই ছবিটার দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে ডেফিনেটলি আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, দ্যাট ইজ নাথিং বাট এফ। এটা আমি আগের বারও দেখিয়েছি। কিন্তু এর যদি অ্যাক্সিস অফ রোটেশনটাকে আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন অলরেডি দ্যাট হ্যাজ বিন গিভেন ইন ডটেড লাইন। সো দিস ইজ মাই অ্যাক্সিস অফ রোটেশন, রাইট? কিন্তু এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই পার্টিকুলার পয়েন্টের একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো বেসিক্যালি ইটস ভেরি অবভিয়াস যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। অর্থাৎ সংস্থাটাকে ঘোরাতে গেলে কি লাগবে, একটা নির্দিষ্ট মাত্রায় টর্ক দরকার। এবার ব্যাপারটা হচ্ছে, যদি টাউ কনস্ট্যান্ট হয়ে থাকে, অর্থাৎ সিস্টেমটাকে ঘোরাতে গেলে যদি টর্কটা কনস্ট্যান্ট লাগে, আর ক্রস এফ কি হয়ে যাবে, আর ক্রস এফ ডেফিনেটলি কনস্ট্যান্ট হয়ে যাবে। যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এই এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/r হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ স্টেটেড আর্লিয়ার, যে যত ঘূর্ণন অক্ষ থেকে আমার দূরত্ব বাড়বে, তত কম ফোর্স লাগবে। ইটস ওয়াই যে কোনো ডোরের দেখবো আমরা একদম ধারে হাতল লাগানো থাকে, যাতে আমরা অল্প ফোর্স অ্যাপ্লাই করলেও রোটেশনাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা বেশি থাকার জন্য টর্কের অ্যামাউন্টটা হিউজ তৈরি হয় এবং খুব ইজিলি ডোরটা ক্লোজ বা ওপেন হয়। কিন্তু এই হাতলটা যদি ভেতরের দিকে লাগা থাকতো, অর্থাৎ রোটেশনাল অ্যাক্সিসের খুব কাছাকাছি লাগানো থাকতো, তাহলে কিন্তু ডোরটাকে ওপেন বা ক্লোজ করতে গেলে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হতো। ওকে, ফার্স্ট অঙ্কে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য টর্ক অন দি রড, অর্থাৎ আমাদের এই রডটিতে মোট কত টর্ক কাজ করছে। তো টর্ক কথা ডেফিনেশন হিসেবে এক্ষুনি বলা হয়েছিল, দিস ইজ নাথিং বাট দি প্রোডাক্ট অফ দি অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দি পয়েন্ট অফ রোটেশন। অর্থাৎ যে পার্টিকুলার বিন্দু থেকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব, তার থেকে যে পার্টিকুলার পয়েন্টকে সেন্টার করে ওটা রোটেট করবে, তার লম্ব দূরত্ব এবং অ্যাপ্লাইড ফোর্সের যে প্রোডাক্ট বা গুণফল হবে, সেই দুটোকেই বলা হচ্ছে টর্ক। তাহলে টাউ ইকুয়াল টু আর ক্রস এ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে ফোর্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে প্রোভাইড করা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি বুঝতেই পারছি যে আমার জন্য আরটা ইজ নাথিং বাট 5 এবং অ্যাপ্লাইড ফোর্সটা 10। তো ডেফিনেটলি ইউনিট হবে নিউটন অফ মিটার। সো দিস ইজ 50 নিউটন অফ মিটার।
অ্যান্ড ডু রিমেম্বার যে টর্ক কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। সো এইটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো আমরা নিউটন মিটারকে কিন্তু নিউটন মিটারই রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা জুল বা অন্য কিছু লিখতে পারবো না, কারণ এটা ইজ নাথিং বাট দ্য মুভমেন্ট অফ ফোর্সেস। দ্য ভেরি নেক্সট নিউমেরিক্যাল আমাকে ওই সেম টাইপের একটা নিউমেরিক্যাল দেওয়া হয়েছে, বাট এক্ষেত্রে কিছু কনসেপ্ট গন্ডগোল করে দিয়েছে। এক্ষেত্রে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ নট ইন পারপেন্ডিকুলার ওয়ে। সো আমি ফার্স্টেই যদি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে পারপেন্ডিকুলার লাইন ড্র করলে আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ফোর্সটা একটা অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে, এবং যেহেতু এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি বলে আমি ধরে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি কাজ করছে দ্যাট উইল বি নাথিং বাট 10 সাইন 37 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পারপেন্ডিকুলার ফোর্স হবে এটা, অর্থাৎ লম্ব যে ফোর্স, সেই লম্ব ফোর্সটার ভ্যালুটা কত হবে? দ্যাট ইজ অবভিয়াসলি ইন সাইন 37 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে টর্ক ইকুয়াল টু কত হবে? আর ক্রস এফ। বাকি সেম টু সেম কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে আরেকটা টুইস্ট আছে। অর্থাৎ এক্ষেত্রে আর যদি বের করতে হয়, আর কিন্তু আমি টোটাল রডের লেন্থ বের করতে পারবো না। আমার সেটা বলা হয়নি। আমাকে বলা হয়েছে যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই পার্টিকুলার অ্যাপ্লাইড পয়েন্ট থেকে আমার যে পয়েন্টকে সেন্টার করে রোটেট করছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ডেফিনেটলি পুরোটা যদি 5 মিটার হয় এবং 2 মিটার আগে থেকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তো দিস উইল বি নাথিং বাট 3 মিটার। তো এক্ষেত্রে আর হয়ে যাবে 3, এবং পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু হয়ে যাবে in sin 37 ডিগ্রি। সো দিস ইজ নাথিং বাট 3 × 10 sin 37, মানে অবভিয়াসলি 3/5। entire ভ্যালুটা নিউটন পার মিটারে বেরোবে। সো the entire value will be 18 নিউটন অফ মিটার। ওকে, যে অঙ্কটা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে নাকি একটা অবজেক্ট সার্কুলার পাথে রোটেট করছে, এবং সেক্ষেত্রে তার পয়েন্ট অফ রোটেশন থেকে ডিস্টেন্স বলা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আর যে অ্যাপ্লাইড ফোর্স সেটা বলা হয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ নিউটন। ইয়েস। সো বেসিক্যালি আমরা জানি টাউ কথার মানে কি। টাউ কথার মানে কিন্তু আর ক্রস এফ। সো যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, আই হ্যাভ টু মেনটেন দি ওরিয়েন্টেশন। তাহলে এটা আমরা ম্যাট্রিক্স রুলে করব। আই জে কে ফার্স্ট লিখে নেব। এবার প্রথমে যেহেতু আরটা আছে, আর এর ডিস্টেন্স গুলো লিখে ফেলি। দ্যাট ইজ 2, 3 অ্যান্ড 1। আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 1, 1 মাইনাস 1। সো বেসিক্যালি যদি এটাকে আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা ম্যাট্রিক্স রুলে করব। তো প্রথমে ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ, পরে মাইনাস ব্র্যাকেট দিয়ে জে ক্যাপ, এবং নেক্সটে প্লাস ব্র্যাকেট দিয়ে কে ক্যাপ। যখন আই এর রো কলাম করব, তখন আই এর রো আর কলামকে ঢেকে দেব। এদিক বরাবর মাল্টিপ্লাই করলে -3 -1। জে এর ক্ষেত্রে করতে গেলে দিস উইল বি -2 দেন -1, আর কে এর ক্ষেত্রে করতে গেলে 2 -3। So at the end of the day, this is going to be -4i plus 3j minus k Newton of meter. So this will be your amount of torque on the system acting. And this is the last part of the topic. অর্থাৎ এটাই আমাদের এই টপিকের লাস্ট জিনিস, দ্যাট ইজ দ্য কাপল। কাপল এর বাংলা মানে হচ্ছে দ্বন্দ্ব। ওকে, সো এতক্ষণ ধরে টর্কের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম, যে টর্কের ক্ষেত্রে আমরা সব সময়ের জন্য একটা পয়েন্ট অফ রোটেশন আমাদের কাছে ফিক্সড ছিল, কিন্তু কাপলের ক্ষেত্রে সেরকম পয়েন্ট অফ রোটেশন কোনো ফিক্স থাকবে না। বাট একটা যে কোনো একটা সিস্টেমের উপর আমরা দুটো প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করব, সেই দুটো প্যারালাল ফোর্সের ভ্যালু সেম হবে, বাট দে মাস্ট বি অপোজিট ডিরেকশনাল, অ্যান্ড দে উইল বি প্যারালাল অ্যান্ড ইকুয়াল। অর্থাৎ ইকুয়াল, প্যারালাল অ্যান্ড অপোজিট ডিরেকশনাল, এদের মধ্যে যদি ইন্টারনাল ডিস্টেন্সটা স্মলার হয়, তাহলে আমরা এক্ষেত্রে কাপল বা দ্বন্দ্বের মান যেটা বলতে পারবো, দ্যাট ক্যান বি গিভেন অ্যাজ আর ক্রস এফ। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ভ্যালু সেম, দুটো প্যারালাল ফোর্সের যে কোনো একটা ফোর্স ইন্টু ওদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আই রিপিট, এগুলো কিন্তু সবকটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছাড়া আমরা কাপল বের করতে পারবো না। সেম থিং অলরেডি হ্যাপেন্ড ইন টর্ক। আমরা জানি যে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে। তাহলে এক্ষেত্রে আমি যদি এর ইউনিটটা বের করি, সো দিস ইউনিট মাস্ট বি নিউটন অফ মিটার এসআই তে। আর যদি ডাইমেনশন বের করতে হয়,
তাহলে ডাইমেনশন সেম টু সেম ঘটনা ঘটবে, দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট কামস ফ্রম ফোর্স, আর এলটা for the distance. So m l square t to the power minus 2, that will be your dimension. And obviously এটাও একটা axial vector. Well, it's the end of the session 2. এতক্ষণ অবধি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কাপল সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস। ইন দ্য ভেরি নেক্সট ভিডিও আমরা কথা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া বলে একটা নতুন টপিক নিয়ে। আমার মনে হয় যে তোমরা সবকিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছো। প্রত্যেকটা জিনিস একটু কনসেন্ট্রেশন দিয়ে বুঝো, কোনো অসুবিধা হলে ডেফিনেটলি আমি অফলাইন ক্লাসে ডিসকাস করে দেবো।